শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে এবং পরমাম প্রকৃতি নাট্যাচার্য গিরিশ ঘোষের পদাঙ্ক অনুসরণ করে এবং বাগদেবী সরস্বতী মায়ের প্রণাম জানিয়ে শ্রী শ্রী শীতলা মনসা ও কালী মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের উপস্থিত সমস্ত দর্শকবৃন্দের চরণে পদধূলি মাথায় নিয়ে শুরু করতে চলেছি পায়রাচালী মা দুর্গা নাট্য সমাজ পরিচালিত এক অশ্রু সজল সামাজিক নাটক কসাই খানার মা। ঠাকুরপুর সাথে মানাবে ভালো মানুষ কালো তা বলে এত ভালো। তুমি তো কালী পূজায় মানত করেছিলে ঠাকুরজি, প্রতিমার দরকার হবে না, হাতের কাছে জ্যান্ত কালী পেয়ে গেলে। এত কালো তুমি বোধহয় পাত্রী দেখার সময় চশমা পরনি মা। আরে মায়ের কি দোষ, মায়ের না হয় বয়স হয়েছে, কিন্তু ঠাকুরপোই তো পছন্দ করেছিল। আমরাও তো তাই বলছি, এ মেয়ে কিছুতেই মা পছন্দ করেনি, নিশ্চয়ই পাত্রী বদল করেছে এরা। হ্যাঁ, আমার বাবার বাড়ির কাছে ঠিক এই রকমই ঘটনা ঘটেছিল জানো, কিন্তু এত কালো নয়, মেয়েটা ছিল এর চাইতেও বিশ্রী দেখতে, ঠিক যেন রাক্ষসী, মুখের দিকে তাকালেই ঘৃণা হয়। মেয়ের বাবা অবশ্য বড় লোক, এদের মতো ঠিকই। সেই মেয়েকে নিয়ে ঘর করছে তার বর। তুইও যেমন মেজো, মানুষের তো রুচি বলে একটা জিনিস আছে নাকি? বাপের বাড়িতেই রয়ে গেল মেয়েটা। এইবার পুজোতে গিয়ে শুনি গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছে। কি করবে মা? তোর বাবার কাছে যাচ্ছি, গিয়ে দেখি উনি কি বলে। বাবা আবার কি বলবেন? আপনি বরঞ্চ ঠাকুরপোর মতামতটাই জেনে আসুন। জীবনের প্রথম লগ্নেই প্রবঞ্চনার শিকার হলো। এদের জেলে পাঠানো উচিত। বাবাকে বলুন মা, থানায় গিয়ে একটা ডায়েরি লিখিয়ে আসতে। কোন মানুষে পারে এমন জঘন্য কাজ করতে? আর মেয়েটারই বা কি আক্কেল? কেন তুই রাজি হলি? এ জীবনে বিয়ে নাই হতো। পোড়া লোভের মুখে আগুন। আমরা হলে গলায় দড়ি দিতাম, বিয়ের পিড়িতে বসতে রাজি হতাম না। আমার মনে হচ্ছে ছোটটাকে নি শেষ পর্যন্ত না সুসাইড করে বসে। আপনি তো বড় মুখ করে বলেছিলেন মা, পাত্রের জন্য আমি তোমাদের চাইতে সুন্দরী বউ আনবো। একেবারে বিশ্ব সুন্দরী পেয়ে গেছেন। তোমরা আর কাটা খায় নুনে ছিটে দিও না তো বাবু। ছেলেটার কথা ভেবে আতঙ্কে আমি শিউরে উঠছি। কত বড় ঘর থেকে সম্বন্ধ এসেছিল, কুড়ি ভরি সোনা, নগদ 50,000 টাকা দিতে চেয়েছিল ওই ভুবনডাঙ্গার মিশ্র মুস্তাফিরা। আমি রাজি হইনি, কারণ ছেলের পাত্রী পছন্দ নয়। সবই ভাগ্য মা, নইলে পাত্রীও কালো আর জিনিসপত্রও পেল না ঠাকুরপো। কিন্তু পুলিশের খবর ঠিক বাবা, পুলিশ এসে ভেঙে রক্ত বার করে দিল। আপনার কথা আপনাকে ডাকছে। যাচ্ছি। বড় বৌমা, মেজ বৌমা, তোমরা এখানে একটু দাঁড়াও, আমি শুনে আসছি তোমাদের শ্বশুর মশাই কি বলছে। বিয়ে যখন হয়ে গেছে তখন তো কিছু করবার নেই, ফেলে রেখে গেলে আমাদেরই বদনাম হবে। মায়ের কিন্তু 16 আনা ইচ্ছে ওই কেলকিটাকে নিয়ে বাড়ি যায়। হ্যাঁ, কথা শুনে তো তাই মনে হলো। এই বউ যদি বাড়িতে নিয়ে যায় মা, আমি বাবার বাড়িতে জীবনেও আসবো না। ঠিক এত রকম রুচিবাদ থাকে না মানুষের। আপনি কি এই পাড়াতেই থাকেন? হ্যাঁ, এখানে আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি।
শাশুড়ি খুন্তি পুড়িয়ে ছ্যাঁকা দিল, তাই পালিয়ে এলাম। সেই থেকে পড়ে আছি। স্বামী আবার বিয়ে করেছে, পোড়া কপাল আমার। ভাইবাজের সংসারে লাঠি ঝাঁটা খাচ্ছি। আচ্ছা, এরা কোন মেয়েটাকে দেখেছিল বলুন তো? সে মেয়ে এখানে নেই, মমতা ছোট মাসির মেয়ে। এরা এরা এমন ছোট লোক? না মা, এরা গরিব বটে, কিন্তু লোক খারাপ নয়। তাকে দেখিয়েছিল, সে রূপের অহংকারে মাটিতে তার পায়ে পড়ে না, সব সময় পটের বিবিটি ছেড়ে আছে। পরের মেয়ের নামে মিথ্যে বলবো না। মমতা দেখতে কালো কুৎসিত বটে, কিন্তু স্বভাব চরিত্র এত ভালো। আপনি যতই গুণের কীর্তন করুন, বাবা কিছুতেই এই বউ বাড়ি নিয়ে যাবে না। দাদারও তাই মত, গুণবতী বাপের বাড়িতেই থাকবে, যেমন আপনি আছেন। এরা কি বলে জামাইয়ের বোন? হ্যাঁ, বড় ঘরে বিয়ে হয়েছে, তাই এত অহংকার। এই গর্ব কি চিরকাল থাকবে মা? একদিন রূপ যৌবনে ভাটা পড়বে, মাথার চুলে পাক ধরবে। তখনই বুঝতে পারবে রূপের চাইতে গুণের কদর কত বেশি। কি বললেন? আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। কেন এই কাজ করলে মা? আমি নয় সারা জীবন আইবুড়োই থাকতাম। কি প্রয়োজন ছিল এই বিয়ে বিয়ে খেলা খেলবার? তোর বাবাকে আমি বারবার নিষেধ করলাম, এমন কাজ করো না। আমার কথা কানই দিল না, বললে আমি শুধু মমের কুমারী নামটাই ঘোচাতে চাই। সেটা কি এইভাবে ছলনা প্রবঞ্চনা করে কুমারী নাম ঘোচাবার কি দরকার ছিল? আমি নয় সারা জীবন আইবুড়োই থাকতাম। মেয়ে হয়ে জন্মেছি বলে তোমরা যদি আমাকে মাথার বোঝা মনে করো, তাহলে একটুখানি বিয়ে সেরে দাও মা, আমি তোমাদের মুক্তি দিয়ে চলে যাই। আমি তোর শাশুড়ির হাতে পায়ে ধরে। না মা, তোমাকে ছোট হতে হবে না। অপরাধ করেছে বাবা, তুমি কেন তার জন্য? সে তো বাড়ি থেকে পালিয়েছে, আমাকে অথই জলে মানুষের দুঃখ কষ্ট থাকতেই পারে, তার জন্য সততা প্রবঞ্চনা করতে হবে মানুষের সঙ্গে। সেই চচ্চরটা কোথায় গেল বলুন তো? ডাকুন ডাকুন লোকটাকে, আমি তার মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করবো কোন সুনিধির বশবর্তী হয়ে এমন জঘন্য কাজ করলেন সে। ছি 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 ছি, এমন কাজ মানুষে করে? লোকটা নিজেকে আবার ভদ্রলোক বলে দাবি করে। কাপুরুষটা ভদ্রলোক নয়, ছোট লোক। ইতর, জামাই। ঘটনা যখন একটা ঘটে গেছে, না, এখনো ঘটেনি, এইবারে ঘটবে। এই মেয়ে সারা জীবন আপনার বাড়িতে থাকবে। মেয়ের দুঃখ দেখে চোখের জলে মুখ ভাসাবেন আপনি। দোষ করলেন আপনার স্বামী, আর তার প্রায়শ্চিত্ত করতে হবে মা মেয়েকে। নির্লজ্জ পুরুষটা তো অন্যায় করে আবার গা ঢাকা দিয়েছে। আপনি যত খুশি আমাকে অপমান করুন, কিন্তু এই হতভাগীটাকে আপনি সঙ্গে করে নিয়ে যান দিদি। আপনার বাড়িতে তো এখনো দরকার। দেখুন, আমি বন্ধু মর্যাদা চাই না, সম্মানও দাবি করব না, অধিকারের কথাও তুলব না। শুধু শুধু দু মুঠো ভাত আর লজ্জা নিবারণের জন্য দুখানা কাপড় আমাকে দেবেন। আমি আপনার সেবা করব, সংসারে সমস্ত কাজ করে দেব। আপনারও তো মা, আপনারও তো মেয়ে আছে দিদি।
নিশ্চয়ই বুঝবেন দিদি। দয়া করুন দিদি, আমার এই হতভাগী মেয়েটার মুখের দিকে তাকিয়ে এই দয়াটুকু করুন দিদি। দেখুন ভাই, আমি আপনার ব্যথা সব বুঝি, তাই তো এতক্ষণ পার্থর বাবাকে বোঝালাম নিয়ে যেতে তার আপত্তি নেই। আপত্তি হচ্ছে ছেলে। পার্থ কিছুতেই মেনে নিতে পারছে না। তাকে ইন্ধন জোগাচ্ছে আমার দুই বৌমা আর আমার মেয়ে। ওদের ইচ্ছে নয় যে এই বউ নিয়ে আমি বাড়ি যাই। আসল কথা কি জানেন ভাই, মেয়েরাই মেয়েদের শত্রু। আমি না হয় তোমাদের হাতে পায়ে ধরে পারবেন না, তাদের বোঝাতে পারবেন না। ওই মেজ বৌমা চেয়েছিল তার বোনের সাথে পার্থর বিয়ে দিন, আমি রাজি হইনি। তার জন্য তার মনে অপমানের জ্বালা আছে। আমি সবই বুঝি, শুধু মুখ ফুটে কিছু বলি না। তবু আমি একবার গিয়ে বলে দেখি দিদি। দরকার হলে আমি ওদের হাতে পায়ে ধরবো দিদি। তবু যদি এই হতভাগীটার একটা গতি হয়। আপনি আপনি মমতার সঙ্গে কথা বলুন দিদি। আমি আসছি দিদি, আমি আসছি। হ্যাঁ মা। লেখাপড়া কত দূর করেছো? বিয়ে পাস করেছি। শুনলাম গাইতে পারো। শিখেছিলাম মোটামুটি। রূপের জন্য তুমি দায়ী নয়, তাই তোমার আচার আচরণ ব্যবহারের জন্য। পার্থ তোমাকে ঘৃণা করবে, চায়েরা কথায় কথায় বিদ্রোহ করবে, প্রতিবেশীরা মুখ টিপে হাসবে, আমার মেয়েও হয়তো তোমাকে শ্রদ্ধা করবে না। এইসব প্রতিকূল পরিস্থিতির মধ্যে তুমি মানিয়ে চলতে পারবে তো? আপনাকে বলেছি ওই মর্যাদা আমার চাই না, শুধু আপনার সহৃদয় সহানুভূতি পেলেই আমি ধন্য হব। দয়া করে আপনি আমাকে নিয়ে চলুন মা, আমি প্রাণপাত করে আপনার সেবা করব। আমি আরেকবার পার্থর সঙ্গে কথা বলে দেখছি। আমি চাই না তোমাকে নিয়ে এই সংসারে একটা অশান্তি সৃষ্টি হোক। তাছাড়া তোমার শ্বশুরের আর বেশি দিন চাকরি নেই, হয়তো সামনের মাসে অবসর নিতে হবে। তাই আমাকে একটু সমঝে বুঝে চলতে হচ্ছে। ছেলেরা রোজগার করছে, বৌমারা ভাবছে কবে আমি এই সংসার থেকে অবসর নেব। দীর্ঘ 35 থেকে 40 বছর ধরে যে সংসারটাকে নিজের হাতে গড়ে তুলেছি, হয়তো একদিন সেই সংসারের দায়িত্ব ছেড়ে চলে যেতে হবে। এটাই সংসারের নিয়ম। তবু কথাটা ভাবলে আমার মনটা কেঁদে ওঠে, কিন্তু উপায় তো নেই, সকলকেই চলে যেতে। কিছু বলতে গেলেই ওরা ধমক দেয়। আপনি চুপ করুন বাবা।
দিদি, দরকার নেই শ্বশুর বাড়ি যাবার। এরা তোকে পদে পদে অসম্মান করবে। কুমারী নাম তো ঘুচেছে, তুই এখানেই থাক। হ্যাঁ গো বৌদি, তোমাকে তোমার শাশুড়ি ডাকছে। তুমি কে ভাই? আমার নাম আতর, তোমার শ্বশুর বাড়ির কাজের লোক। তোমাকে একটা কথা বলি বৌদি, ওই তিনখানা যন্ত্রকে একটু এড়িয়ে চলবে। যা আর ননদ, ওরা বড় ঘরের মেয়ে, সেই গর্বে ওদের মাটিতে পা পড়ে না। কিন্তু স্বামীরা ভালো চাকরি করছে, বাপের বাড়ির অবস্থাও ভালো, খালি আলাদা হতে চায়, পারছে না ওই গিন্নিমার জন্য। গিন্নিমা মানুষটা ভালো, বুঝলে, প্রাণে দয়া মায়া আছে। খরচর হলো ওই বউ দুটো আর মেয়েটা। মা ডাকছেন বললে? হ্যাঁ, মনে হয় বুড়ো কর্তাকে ভজিয়ে ভাজিয়ে রাজি করিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরে বাবা, তোরা শুধু রূপ খুঁজিস, বাইরের রূপটা কিছু পদ্ম পাতার জল, এই আছে এই নেই, সেই রূপ নিয়ে এত দেমাগ কিসের লা? দিদিমা কিন্তু একটা খাঁটি কথা বলেছে, বললে বাইরের রূপটা কিছুই না, অন্তরের রূপটা আসল জিনিস। রূপটা এতদিন দেখলে, এবার গুণ দেখো। মা বললেন কথা? তোমার দিব্যি বৌদি, দিদিমা আরো অনেক কথা বললে, সব কথা তো আমি বুঝি না। বললে কালো যদি এতই মন্দ, চুল পাকলে কলপ লাগাও কেন? এই যে, বাইরে হয়ে নাও। হাঁটু তোমার খুলে গেল। তোমার জোচ্চর বাপটা যে চোরের মতো লুকিয়ে রইল। এই শ্বশুর বাড়িতে যাওয়ার সময় কি আসবে না কাপুরুষটা? তোমার চেহারাটাই সুন্দর, কিন্তু মুখটা যেন আস্তা কুল ঢাকা। কি বললি? কি বললি শয়তানি? শয়তানি আমি না তুই? সুলতা, তোর যদি জুতোয় মুখ দিন আমি ভেঙে দিয়েছি। বেশি ফটফট করো না, বুঝেছো? জুতো আমার পায়েও আছে, এটা তোমার মুখে উঠে যেতে পারে। এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পেরেছি, তাহলে আমি বাপের মেয়েই নয়, ছোট লোক। কি তোর জোচ্চুরির মেয়ের এত বড় স্পর্ধা, আমার মুখে জুতো মারবে? জোচ্চুরি করে এক মেয়ে দেখি আর একটা বেদরির সঙ্গে ছোটটার বিয়ে দিয়েছে। তোমার হাত ধরে আমি ক্ষমা চাইছি ভাই। হাত ছাড় শয়তানি! জুতো মেরে করো না। চল বাড়িতে। তোর নাকের জলে চোখের জলে যদি এক না করে দিয়েছি, তো আমার নাম ছবি মজুমদারি নয়। তোমার বোন ঠিকই বলেছে, যত সহ্য করবে এরা ততই পেয়ে বসবে। ও কেন তোমার বাবাকে যা তা বলবে? ওর বাবা বলুক, ওর দাদা বলুক, ওর কোন টাকা ধারে মই দিয়েছে তোমার বাবা? নিজেকে নিজেকে ভদ্র ঘরের মেয়ে বলে গর্ব করে, লেখাপড়া শিখেছে, তার মুখ দিয়ে যদি যা তা ভাষা বেরোয়, ওর আর আমার মধ্যে তফাৎ কি? আমরা তো তোমাদের কাছ থেকেই শিখবো, নাকি বলো বৌদি? লাইনটা একটু চেঞ্জ করো, লাইনটা ভোল্টেজটা দাও। তোমার শাশুড়ি বললে তোমার শ্বশুর মশাই নাকি অসুস্থ, তাই বৌমাকে পাঠায়নি। বাজে কথা মাসিমা। আচ্ছা আপনিই বলুন, শ্বশুর মশাই বুড়ো হয়েছেন, অসুস্থ হতেই পারে, তাই বলে তার মেয়ে শ্বশুর বাড়িতে যাবে না? বিয়েতে এসেছিল 2 মাস আগে, সেই থেকেই আছে ঠাকুরজি। ওর দাদারাও চাই ও শ্বশুর বাড়ি চলে যায়। অসুখ তাহলে বাহান। সেটা আপনিই বুঝে নিন। আমি কিছু বললেই শাশুড়ি হয়তো বলবেন আমার একটা মাত্র মেয়ে, তাকেও 2 চোখে
না বইরা। জানেন তো মাসিমা, আজকাল বইদের পদে পদে দোষ। দোষ শুধু বউদেরই? তোমার শাশুড়িকে ধরা তুলসী পাতা? তোমার শাশুড়ি আবার সব কাতেই বাড়াবাড়ি। কি জানি, আমি আজ পাঁচটি ব্যাংকে জিজ্ঞাসা করবো বৌমাকে পাঠাবে কিনা। বিয়ে যদি বিছানায় শুয়ে শুয়ে এই 6 মাস লেগ নাতে থাকে, বৌমাকে এখানে 6 মাসই থাকতে পারবে বাড়িতে? এতই যদি আল্লাহ, তাহলে বিয়ে না দিলেই পারতো। দেখুন ছেলের বিয়ে দিয়েছি, তার কোনো শখ আল্লাহ কিছুই নেই। বউ যদি এখানে বাপের বাড়িতে থাকে, তাহলে ছেলের বিয়ে দিলাম কেন? ইঙ্গি বউ বাপের বাড়িতে আঁচল উড়িয়ে বেড়াবে, আর বুড়ি শাশুড়িটা খেটে খেটে গতর কালি করে। বেশ মজা তো। উচিত কথা বললে তেতো লাগবে মাসিমা, তাই বলি না। বাপ অসুস্থ, কিন্তু সারাদিনে কি একটিবার খোঁজ নেয় ছবি? হয় টিভি নয় রেডিও, আর হাতের কাছে কিছুই না পেলে ছুটলো সিনেমা। একটা ছবি 4 বার দেখেছে। হ্যাঁ, আপনার দিব্যি মাসিমা। তবে শ্বশুর মশাই যতদিন আছেন ঠিক এইভাবেই চলবে। তারপর কি হবে? ও দাদারা কি এসব সহ্য করবে? কি বলবো মাসিমা, জলের গ্লাসটি পর্যন্ত পড়তে চায় না। কেমন দাসীবাদী আছে, জোর হুকুম খাটবে। তোমার শ্বশুরের চাকরি আর কতদিন আছে? 2 মাস বাকি ছিল, ছুটি নিয়েছে, তারপরেই অসুস্থ। রিটায়ার করতে মোটা টাকা পাবে। ছাই পাবে। কেন কেন প্রভিডেন্ট ফান্ড সেসব তুলে এই বাড়ি বানিয়েছে। প্রাইভেট ফার্ম, পেনশনও নেই। এরপর এই ছেলেদের দয়ার ওপরেই বাঁচতে হবে শ্বশুর শাশুড়িকে। আসুন আসুন মাসিমা, আপনার সঙ্গে আরো কিছু কথা আছে। আপনার বৌমা। দেখো বাবু, আমার নাম ভবতারা। ওসব আল্লাহ আমার কাছে চলবে না। ছেলে আমার কথায় ওঠে আর বসে। একটাই ছেলে তো, মায়ের ন্যাওটা। বউকে সে মাথায় নিয়ে নাচবে না। আজই আমাদের ফাংশন কাকিমা। তুমি একবার গানটা গাও, আমার ভুল দুটি শুধরে নেব। আর তো সময় নেই, সন্ধ্যে 7টায় ফাংশন শুরু হয়ে যাবে। কিন্তু কেয়া, আমার যে এক গাদা জামা কাপড় আছে মা, বেলা পড়ে গেলে এগুলো হয়তো শুকোবে না। তাছাড়া গানটা তো তোকে আমি ভালো করেই শিখিয়ে দিয়েছি, তুই ভয় পাচ্ছিস কেন? বারে, কোনোদিন আমি ফাংশনে গান গেয়েছি নাকি? মাস 2 গানের মাস্টার ছিল, চাকরি পেয়ে তিনি চলে গেলেন। একা একা গলা শিখেছি। তুমি আসবার পরে ঠাকুমা বললেন, ছোট বৌমার কাছে যা, শিখিয়ে দেবে। তাই 2 মাস তোমার কাছে শিখলাম। এখন যদি তুমি শিখিয়ে না দাও। কিন্তু এতগুলো কাপড় তুমি ধোবে কেন? আতুতি পারে না? মা পারে না নিজের 2খানা কাপড় ধুয়ে নিতে? পিছে তো ঘুরেই বেড়ে। নিজের কাপড় চোপড় কি ধুয়ে নিতে পারে না? চুপ কর মা, চুপ কর। এক্ষুনি শুনতে পেলে আজে বাজে কথা বলবে। বলুক, আমি ভয় করি না। ঠাকুমা বুড়ো মানুষ, তার কাপড় তুমি ধুয়ে দেবে। কিন্তু মা, পিসি, মেজো কাঠির গুচ্ছের জামা কাপড় তুমি ধোবে কেন? ওদের মতন তুমিও তো বাড়ির বউ, তাদেরও যা অধিকার, তোমারও ততখানি অধিকার। লক্ষ্মী মা আমার, তুই চুপ কর, তুই চুপ কর মা আমার। ছোট মা,
বসে গেছে। ধুয়ে নিতে পারো না পিসি? কি বললি তুই? ছোট কাকিকে তোমরা ছেলের মতন খাটাচ্ছ। উনি কি এই বাড়ি কি বউ না? কেন উনি তোমাদের বাসি কাপড় ধোবে? নিজের কাছে নিজেরা করতে পারো না? এক চড়ে মুন্ড করে দেবো শয়তানি। অত সাধনা নয়, তোমার বিয়ে হয়ে গেছে, প্রতিজ্ঞা করবে শ্বশুর বাড়িতে, এখানে নয়। এই করছে বাচ্চাটা মাথা খাইছে শয়তানি। নইলে যে মেয়ের মুখের দিকে তাকিয়ে কথা বলছো না, বেশ জ্ঞান নিয়ে এসছে আমাকে। তোর 14 বয়সের ভাগ্যে তোমার বিয়ে হয়ে গেছে। নইলে তোকে আমি বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল। জানি তো ফিরেও তাকাই না। আমরা হলে ঘেন্নায় লজ্জায় গলায় দড়ি দিতাম। আমি গলায় দড়ি দেবো না, কারণ আমি দেখতে চাই কি আমার জীবনের পরিণতি। আমাকে যিনি সৃষ্টি করেছেন সেই বিধাতাকে হাতের কাছে পেলে আমি শুধু একটাই প্রশ্ন করতাম, রূপই কি মানুষের শ্রেষ্ঠ সম্পদ? যদি তা না হয় তাহলে পদে পদে আমি লাঞ্ছিত হচ্ছি কেন? কেন কেন বলো তার কি অপরাধ? জন্ম হয়েছে যার ভাগ্যে, তোমার ক্ষমা দিয়ে তুমি ওটাও বন্ধ করি তাকে। ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু। দেখুন, মেয়েকে আটকে রেখে আমার কি লাভ? ছোট ছেলের বিয়ে দিলাম, আজ পাঠাবো আর পাঠাবো, এর মধ্যে ওর বাবা অসুস্থ হয়ে পড়ে। ভাবলাম একটু সুস্থ হোক, পাঠিয়ে দেব। বাপের অসুখ, কিন্তু বৌমা তো একবারও বাবার কাছে গিয়ে বসলো না। মানে রোগটা ছোঁয়াটি তো তাই ডাক্তার তো ক্যান্সার বলে সন্দেহ করেছে। আর তো বাঁচবার কোনো আশাই নেই। ও কথা কেন বলছে? যতক্ষণ শ্বাস আছে আমারও যাকে বাঁচানোই যাবে না তার পেছনে গুচ্ছের টাকা খরচা করে কি লাভ? আর বড় বৌমা তো বললে। বড় বৌমা? হ্যাঁ, বললে তার স্বামীও নাকি চায় না বাপের পেছনে অযথা টাকা খরচা হোক। টাকা পয়সা তো আর খোলাম কুচি না ভাই। তাছাড়া ওনার যখন বড় মাই ফুরিয়ে গেছে, তাহলে কি হবে টাকা খরচা করে? বড় বৌমা আপনাকে এই কথা বলেছে? হ্যাঁ তো, শুধু বড় কেন, বড় মেজ দুজনে তো বললি। যাকে আপনার সংসারে আমি নাক গলাবো না। বৌমাকে নিয়ে আমি কালই চলে যাব। বৌমাকে বলবে তৈরি হয়ে থাকতে। আর কয়েকটা দিন? না 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 না, দেখুন ওরে বাবার অবস্থা তো আপনি নিজে চোখেই দেখলেন। ওসব কাঁদুনি আমার কাছে গাইবেন না। 1 বছর হলো বিয়ে হয়েছে, কটা দিন স্বামীর ঘর করেছে। যখনই দেখো তখনই বাপের বাড়ি। মেয়ের জন্য যদি এতই মায়া, তাহলে মেয়ের বিয়ে না দিলেই পারতেন। আপনি শুধু শুধু আমার উপর রাগ করছেন। ফালতু কথা একদম বলবেন না। রূপ দেখে এই ছেলের বিয়ে দিয়ে আমি গু খেয়েছি, একটাও কাজ জানি না। সেই আমাকে যদি হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়, তাহলে ছেলের বিয়ে দিলাম কেন? 3 মানুষের ভাগ জেনে করতে পারে না। এতদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। যে রাধে সে কি চুল বাঁধে না? আপনার মেয়ে কি শুধু লেখাপড়া শিখেছে
ওসব কথা বলবো না, কিন্তু আমার সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে বলে বলতে আমি বাধ্য হলাম। একটা কথা বলছি শুনুন, আপনি কিছু মনে করবেন না। আপনি সংসার করছেন বটে, কিন্তু আপনার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই বলছি, মেয়েকে কোলের কাছে না রেখে আমার সঙ্গে পাঠিয়ে দিন। কাজকর্ম শিখে সংসার ধর্ম বুঝে নিন। আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, সেটা আমি অনুভব করতে পারছি। বিয়ের আগে ছেলেরা মা ছাড়া কিছুই জানতো না। আপনার অভিমান সবে মায়ের কাছে। মাইনে পেয়ে বাবার হাতে দিত না, আমার হাতে তুলে দিত। বড় ছেলের বিয়ে দিলাম, তারপরেও 3 মাস মাইনের টাকাটা নিয়ে এসে আমার হাতে দিয়েছিল, তারপরে বউয়ের হাতে দিত। বউ এসে 500 টাকা ধরে দিত আমার কাছে। বাকি টাকাটা কোথায় জিজ্ঞাসা করলে বড় বৌমা বলতো ওর কি সব ধার দেনা আছে। তাই মা, তোমার ছোট বউয়ের শয়তানি বুদ্ধি রেখেছো? সে কখন বাসি কাপড় নিয়ে গেছে, ফেরার নামটিও নেই। এদিকে এক গাদাই তো বাসন পড়ে আছে। তুই তোর নিজের চরকায় তেল দে, কে কি করলো না করলো তোর কি দরকার? মা, তোর শাশুড়ি 10 কথা শুনিয়ে গেল। এত বড় ধেঙ্গি মেয়ে, 3টে মানুষের রান্না তুই করতে পারিস না? বিয়ের আগে পই পই করে বলেছিলাম ছবি একটু কাজকর্ম সে কান দিসনি সেসব কথা। তোর জন্য আজ আমাকে কত কথা শুনতে হলো। মা তুমি আজ না হয় বাপ আছে, যেদিন বাপ থাকবে না সেদিন ভাইয়ের বইয়েরা সহ্য করবে তোর এই কথা। আজ যাদের সঙ্গে তোর গলায় গলায় ভাব, তারাই একদিন তোকে ঝাঁটা মেরে তাড়াবে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝলি না, বুঝবি সেদিন যেদিন আমরা থাকবো না। আমার জন্য তোমাকে ভাবতে হবে না। তুমি যে আমাকে কতখানি ভালোবাসো জানতে আমার আর বাকি নেই। বাবা যতদিন আছে আমি আসবো, বাবা চলে গেলে তোমার বাড়িতে আমি হতে ফেলতে আসবো না। ছবি, আমাকে তুই ভুল বুঝিস না রে। থাক, তোমাকে আর মাথা ঘামাতে হবে না। তোমার উদ্দেশ্যে অনেক দুঃখ আছে, এই আমি বলে দিলাম। তোমার এই চপার জন্য বইরা তোমাকে ভয় করে, কিন্তু ভালোবাসে না। দাদারাও তোমাকে শ্রদ্ধা করে, শুধু তোমার এই মুক্তার জন্য। পৃথিবীতে মা হবার বড়ই জ্বালা, সন্তানেরা মায়ের ব্যথা বোঝে না। গুরুদেব বলেছিলেন, স্নেহ নিম্নগামী বলি না, সংসার একটা চিড়িয়াখানা। তখন এই কথাটা আমি বিশ্বাস করিনি। 10 মাস 10 দিন যাদের আমি পেটে ধরলাম, অশেষ নরক যন্ত্রণা ভোগ করে নিয়ে এলাম এই পৃথিবীতে। তিল তিল করে মানুষ করলাম, না খেয়ে খাওয়ালাম। তারা আমাকে ভালোবাসবে না, শ্রদ্ধা ভক্তি করবে না, এটা কি বিশ্বাস করা যায়? দয়াল গো, দয়াল দয়াল তুমি ভাঙা গড়া, দয়াল তুমি ভাঙা গড়া নিঠুর কালী করি যে ঘর গড়ো, ভাঙো সেই ঘর। দয়াল যত্ন করি যে ঘর গড়ো, ভাঙো সেই ঘর। ও দয়াল
মেজো তো 700 টাকা দেয়। সে আমি জানি না, মেজবাবু খামটা হাতে দিয়ে বলল মাকে দিয়ে আয় তোর, বলবি 500 টাকা আছে। টাকাটা তুই ফেরত দিয়ে আয় তোর। কি করবো আমি এই 500 টাকা দিয়ে? বড় ছেলে তো 5 টাকা কম দিয়েছে, আর মেজো যদি কম দেয়, এই সংসারটা আমি চালাবো কি করে? দরকার নেই ওদের টাকা, ওদের সংসার ওরা নিজেরাই চালায়। ও কথা বললে কি করে হবে মা? আপনি এতদিন সংসার চালিয়ে এসেছেন, আপনি থাকতে আমরা সংসারে মাথা গলাবো কেন? দেখো মেজো বৌমা, অলোক 500 টাকা দিয়েছে, অসীমও 500, এই হলো আমার 1000 টাকা। পারতো না ভাই 1000 টাকা দিল, 2000 টাকায় এই এত বড় সংসারটা আমি চালাবো কেমন করে? কিন্তু মা, অসুখ বিসুখ আছে, লোক লৌকি কথা আছে, ছোট মাছ আবার কারোর মুখে রুচবে না। একটু তেল মশলা কম দিলে ছেলেরা বলবে 5 ওনার মুখে তোলা যায় না। তাহলে আমি করবোটা কি? যেমন টাকা দিয়েছে তেমনই খাওয়াবে। তুই হারাম যদি ঝি আছিস, ঝিয়ের মতোই থাক। আমাদের কথার মধ্যে তোকে নাক গলাতে হবে না। বলে তো আমার বলেই গেছে, নেহাত অসহ্য লাগে তাই দু কথা বলছি। তোমার মাকে তীর্থধর্ম করতে পাঠালেন অলোক দাদা বাবু, কই মাকে তো বললে না। তুমিও চলে যাও মা, আদি খেতা। দেখ তোর তোর কপালে কিন্তু অশেষ দুঃখ আছে। তুমি আমাকে ভয় দেখাচ্ছ নিজে বলতি। গতরে যতদিন শক্তি আছে যেখানে যাব কাজ পাবো। যা ছোটবেলা থেকে আছি তাই দু কথা বলছি। নিজেদের ঘরে সব চালিয়ে স্পেশাল রান্না করে খাচ্ছ, কই মাকে তো ডেকে দাও না একটু স্পেশাল তরকারি। তুই চুপ করবি পোড়ার মুখে? তোমাকে একটা কথা বলি মা, রাগ করো না। এ যুগের সংসারে রঙ্গ তামাশা দেখে ঠাকুমার কথাগুলো বারে বারে মনে পড়ে যাচ্ছে। ঠাকুমা বলতো আমি হচ্ছি কসাই খানার মা। ছেলেরা আমাকে পাঠা কাটার মতো টুকরো টুকরো করে কাটছে, আর তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি এই সংসার নামক কসাই খানার মা। ঝিটাকে আশকারা দিয়ে দিয়ে মাথায় করে রেখেছেন, নইলে ওর এত বড় স্পর্ধা। আমাদের এই সংসারটাকে বলে কিনা কসাইখানা, ও তো আমার বাবার বাড়ি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম। ছোট লোকের এত বড় স্পর্ধা মনিবের মুখে মুখে জবাব দেয়। দেখো মেজো বৌমা, আপনি হয়তো দুঃখ পাবেন, তাও বলতে বাধ্য হচ্ছি। আপনার ব্যবহারে ছেলেরাও সন্তুষ্ট নয়। ঠাকুরজিকে এখানে রেখে দিয়েছেন, তাকেও ঠিক মতো সংসার ধর্ম করতে দিচ্ছেন না। তুমি আমাকে উপদেশ দেবে সেদিন যেদিন তুমি হবে এই সংসারের গিন্নি। মমতাকে নিয়ে এসে আমি ভুল করেছি। ধরো ও যদি তোমার নিজের বোন হতো, একটা মেয়ে সারাটা জীবনের চোখের জল ফেলবে, মেয়ে হয়ে কি করে সহ্য করি বলো? ওর রূপ নেই, কিন্তু গুণ আছে তোমাদের চাইতে অনেক বেশি। ও যদি না আসতো, তোমরা এই পটের বিবি সেজে ঘুরতে পারতে। আপনি তো আমাদের পটের বিবি সেজে ঘুরতেই দেখেন। তর্ক করো না, মুখে মুখে তর্ক করো না। এই 2 মাসের মধ্যে কটা দিন তুমি রান্না করেছো? আরে বড় বৌমাই বা কটা দিন হিমসেলে গিয়েছে? আমি কানা নই, সব দেখতে পাই। সংসারটা ওর একার নয়, তোমাদের। পার্থ যদি মানুষ হতো, এইভাবে বউটাকে হেনস্থা করতে পারতো না। কি হলো আবার? এই তো আমি সবে ওষুধ খাই গেলাম। চল চল তো দেখি কি হয়েছে। বুড়োটা ফুটে যাক, তখন দেখবো কত ধরে কত চাল।
বউ। মমতা শাশুড়ি মানুষটা খুব ভালো। বউগুলো হলো নচ্ছার, এমন বড় বড় কথা বলে শুনলে অঙ্গ জ্বলে যায়। বড় লোকের মেয়ে তারা। মারি ঠ্যাংরা আমার বড় লোকের মুখে। পয়সা আছে মানছি, তাই বলে মনুষ্যত্ব থাকবে না? মমতার বিয়ের পর আমি গেলাম, কি বলবো, সব কাজ মমতাই করছে। তারা দুজনে নয় নোবেল পড়ছে, নয় টিভি দেখছে, আর বিকেল হলেই সব সিনেমায়। আরে বাবা, বাড়িতে টিভি থাকতে কেন যে সিনেমা যায় তা বুঝি না। এবার বোধহয় সংসারটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে রাঙাদি। কেন কেন? স্বামী শ্বশুর মারা গেলে এবার হয়তো ভাই ভাই আলাদা হয়ে যাবে, তাতে বউদের কোনো অসুবিধা হবে না, কষ্ট হবে আমার মমতার। কেন কষ্ট হবে? ওর স্বামী তো মোটা টাকা মাইনে পাচ্ছে। মাইনের কথা নয় রাঙাদি, জামাই তো এখনো ওকে মানিয়েই নিতে পারেনি। শাশুড়ির জন্য এতদিন খুব বেশি দুঃখ কষ্ট হয়নি, কিন্তু এখন তো ওর কথা চলবে না। এখন ওই বড় বউ হবে বাড়ির গিন্নি। সে তো শুনেছি মমতার নামই শুনতে পারে না। মমতা কবে যাবে রে ওখানে? এই তো 7 দিন আগে এসেছি, আর কিছুদিন থাক, তারপরে দিয়ে আসবো। ওর বাবার ভিন্নতি ধরেছিল, এর চাইতে যদি একটা কুলি মজুরির সঙ্গে মেয়েটার বিয়ে দিত তাহলে এত অশান্তি হতো না। আরে বাপু, পেট ভরে দুমড়ো তো খেতে পাচ্ছি। দেখো রাঙাদি, মেয়েদের খাওয়া পড়াটাই কি সব? যে মেয়ে পেল না স্বামীর আদর সোহাগ ভালোবাসা, যে মেয়ে পেল না মান অভিমানের মর্যাদা, স্বামীর হাসি মুখ দেখার সৌভাগ্যটা যার হলো না, দেখো মনে আমাকে কোনো কথাই যে বলে না রাঙাদি। কিছু জিজ্ঞাসা করলে হেসে ফেলে, কিন্তু আমি তো বুঝি রাঙাদি, ওর হাসির মধ্যে লুকিয়ে আছে এক রাস জমাট বাঁধা কান্না। সে কান্নার কোনো ভাষা নেই, আছে শুধু। মমতাকে যেদিন পাঠাবি আমাকে বলিস, আমি ওর সঙ্গে যাবো। হ্যাঁ, জামাইটাকে বেশ করে কিছু কথা শুনিয়ে আসবো। বলবো, তুমি আয়না দিয়ে নিজের মুখটা আগে দেখো বাবু। তুমি নিজে কালো, কি করে কালো মেয়েকে হেনস্থা করো? রাঙাদি, তুমি যদি সুপুরুষ হতে তাহলে নয় সুন্দরী পাত্রী চাইতে পারতে। আর নিজের চেহারায় সস্তা দুটি, সে কি করে বলে কালো বউ নিয়ে ঘর করবো না? নাকি পুরুষ মানুষের কালো হওয়া কোনো দোষের নয়, দোষ শুধু মেয়েরা কালো হলে। এমন একচোখ সমাজ উচ্ছন্নে যা, রাঙাদি, উচ্ছন্নে যা। মুখার্জিদের বাড়ির কমলাকে তো চিনিস? মেয়ে তো না, একটা যন্ত্র। প্রথমে পাত্রীর বাবা দেখে গেছে, তারপরে এসেছে পাত্রীর বাবা, তারপরে এসেছে 3 বন্ধুকে নিয়ে। সবারই পছন্দ। পাকা কথা যেদিন হবে, পাত্রের বাবা দাবি করে বসে নগদ 20,000 টাকা, আর বলি সোনা, খাট বিছানা, আর ওই ফিরেছে নাকি গুষ্টির মাথা। তখন কমলা বেরিয়েছে, কি বললো জানিস? কি বললে? বললে এমন কালো, এমন মেয়ে দিয়ে কালো পাটা কিনতে হবে না। রাঙাদি, ছেলে ডাক্তার, ছেলেও আসবে। কেন দোকানে ভাতের হাড়ির তলায় কমলা এসে বললে, তোদলাতে শুরু করলে। সে এক করুণ দৃশ্য। ছেলের মামাও ছিল সঙ্গে, মুখটা নিচু করে চলে গেল। সেই সম্বন্ধেই তো হয়েছে শুনলাম। সেও এক মজার গল্প। তাহলে শোন। ছেলে এই কথা শুনেছে বাবার কাছে, তারপর দিন সে নিজে এসে বললে
বড় লোক, তাদের মেয়ের মুখে এ কথা শোভা পায় রাঙাদি। কিন্তু আমাদের ঘরের মেয়েরা কি দম্ভ করে বলতে পারবে কালো ছেলের সঙ্গে বিয়েই বসবো না? দেখ বউ, পাত্রপক্ষ যদি অভদ্র হয়, পাত্রীপক্ষ শক্তভক্ত হতে হবে। আরে বাবা, মেয়েরা কি বানের চালে ভেসে এসেছে? মেয়েরাও রক্ত মাংসের মানুষ। আসলে মেয়ে বড় হলে বাবা মার গলা দিয়ে ভাত নামে না, ভাবে এই বুঝি বদনাম হয়ে গেল। যুগ যুগ ধরে এইভাবে বদনাম হতে থাকছে। মমতার শ্বশুর বাড়ি পাশেই আমার শ্বশুর বাড়ি। পাত্র ঠাকুরপোর বিয়েতে আমিও বরযাত্রী এসেছিলাম। ঠিক আছে ঠিক আছে, মমতা কোথায়? ওই পাশের বাড়িতে গেছে বোধহয়। ওই শ্বশুর বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, শারীরিক ভালো আছে, তবে ভাই ভাই আলাদা হয়ে গেছে। কি বলছো? বাবা মারা গেল সবে 1 মাস হয়নি, এর মধ্যে আলাদা হয়ে গেল। আমার শাশুড়ি কার ভাগে পড়েছে? 3 ছেলের ভাগেই আছে, এক একজন করে 4 মাস করে খাওয়াবে। ও, তার মানে ভাগের মা? আপনি বলছেন ভাগের মা? ওদের বাড়ি ঝি আতর বলে কসাই খানার মা। কি মেয়েটা ঠিকই বলেছে বাছা, কসাই খানার মাই। খুশি মতো কাটো, কেউ কিচ্ছু বলবার নেই। 3-4 ছেলে থাকলে মায়ের কপালেই তেমন দুঃখ। তাই তো ভাবি, যে মা কত আশা করে তিল তিল করে গড়ে তুলেছে এই সংসারটা, আজ সে ভাগের মা। স্বামী মারা গেলে মেয়েদের কোনো নিশ্চিত নিরাপত্তা নেই। বউদের করুণার ওপর তাকে বাঁচতে হবে। দেখ বউ, প্রত্যেকটা ছেলে শুনেছি ভালো রোজগার করে, কেউ একজন মায়ের ভার নিতে পারে না। এর কাছে 4 মাস, ওর কাছে 4 মাস। এসব কথা তোকে ভাবতে হবে না। একটু কি চা খাবি? শুনলাম মমতাকে নিতে আসবে ওদের বাড়ির ঝি আতর। এবার যখন আলাদা হয়ে গেছে, পার্থর মতিগতি বদলাতে পারে। রান্না বান্না করে দেবে কে ওকে? মনের কথা আমি আর ভাবছি না মা, ওর তো পোড়া কপাল। ভাবছি ওর শাশুড়ির জন্য, যার 3-3টে ছেলে কীর্তিমান, তাদের মা আজ এক মুঠো ভাতের জন্য বউদের করুণার প্রার্থী। তা ও শ্রদ্ধা করে ভালোবেসে কেউ খেতে দেবে না? কর্তব্য হয়তো করবে, কিন্তু তার মধ্যে আন্তরিকতা থাকবে না। এসো রাঙাদি, তুমিও এসো মা। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব, গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব।
এলাম। একটা চিঠি দিয়েও খোঁজ নিল না, কথা নাই বা বললো, তবু কেমন আছি সেটা তো জানতে পারতো। জামাইবাবু যখন সম্বন্ধ রাখতে চান না, তোরই বা এত মাথা ব্যথা কেন? মনে কর তোর বিয়েই হয়নি। আমাদের যদি এক মুঠো জোটে, তুইও না খেয়ে থাকবি না। কেমন আছো মমতা? আপনি? পাশের গ্রামেই আমার বাপের বাড়ি। ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করে যাই। তুমি ভালো আছো তো? হ্যাঁ, মা, বড়দি, মেজদি, ঠাকুরজি ওরা কেমন আছে? সবাই তো আলাদা হয়ে গেছে। কি বলছেন গণকদি? হ্যাঁ ভাই, তুমি চলে আসার 3 দিন পরেই ভাই ভাই পৃথক হলো। পাড়ার 5 জন এসে ভাগ বটরা করে দিল। মাকে বোধহয় তার ছোট ছেলে না, পাত্রটা করবো 4 মাস, আর 2 ভাই 4 মাস করেই খাওয়াবে। তার মানে ভাগের মা গঙ্গা পায় না? সুলতা, ভদ্র মহিলার বড্ড অহংকার ছিল। তোর বিয়ের পরে আমি গেলাম তো, ওনার এক আত্মীয়র কাছে বলছিলেন আমার 3টে ছেলে, 3টে রত্ন ভাই, বোধহয় নকল রত্ন। আসল রত্ন হলে মাকে ভাগ করতো না। শেষ পর্যন্ত মাকে ভাগ করলেন ওরা? সত্যি কথা বলতে কি কনকদি, আমি স্বপ্নেও ভাবিনি উচ্চ শিক্ষিত ছেলেরা মাকে এত হেনস্থা করবে। 2 মাস আগেও যার কথায় সবাই চলতো, আজ তার একই দুর্গতি। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার এর প্রতিদান। সংসার এত নির্মম, এত নিষ্ঠুর। তিল তিল করে যাদের মানুষ করলেন, বুকে রক্ত ঝরালেন সহস্র ধারায়, না খেয়ে সন্তানদের মুখে তুলে দিল ভালো মন্দ খাওয়ার। মমতা, বইয়েরা না হয় পরের বাড়ির মেয়ে, অন্য পরিবেশ থেকে এসেছে, কিন্তু ছেলেরা তো নিজের রক্তের। তারা কি করে ভুলে যায় এই মাই সর্বসায় ধরিত্রীর মতন নীরবে অকৃপণ ঢেলে দিয়েছেন স্নেহ, মায়া, মমতা সঞ্জীবনীর ধারায়। শুধু মাকে যে ওরা ভাগ করেছে তা নয়। তার মানে? মাকে ওরা দাঁড় করিয়েছে আসামির কাঠগড়ায়। তার মানে? 3 ছেলেই বলছে তোমার কত টাকা আছে সব বার করে দাও। এতদিনের মাইনের টাকা সব তোমার হাতেই দিয়েছি, এত টাকা কিছুতেই খরচা হতে পারে না। খরচ হলেও তার হিসেব দাও। ছি 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 ছি। ছবির বিয়েতে মাসিমা তার নিজের গয়না সব দিয়ে দিয়েছে। ছেলেরা ভাবছে মার কাছে মোটা টাকা আছে, সব উনি ছবিকেই দেবে। সেই জন্য চাপ দিচ্ছে কত টাকা আছে বার করে দাও। আশ্চর্য ছেলেদের মানসিকতা। যদিও কিছু থাকে, ওদের দেবেন কেন? তার নিজের কোনো খরচ নেই। শ্বশুর মশাই মারা গেছে, মাকে 2 পয়সা দেওয়ার আর তো কেউ নেই। আতর? হ্যাঁ গো বৌদি, ছোট বৌদিকে নিতে এলাম। সত্যি বলছিস? এই নাও তোমার কর্তার চিঠি। চলে এসো, এসো কনকদি, আমরা ভিতরে যাই, এসো। চিঠি এসেছে? স্নেহের দেখি তো কি আছে। স্নেহের মমতা, আশা করি তুমি খুব ভালো আছো। আমি ভালো আছি। খুব শীঘ্রই আমি তোমাকে নিয়ে আসব। চিঠি এসেছে? খুশিটি নিয়ে প্রেমকে নতুন করে জানলাম। মনে হয় আজ আমি
পরবাসে। শান্তিতে মা বলে ডাকে সন্তান যখন, শান্তি সবিরণ বহে অন্তর আকাশে। মা কথা মধুর কিংবা আরামদায়িনী, রোগ সহ্য করে কিংবা দূর পরবাসে। শান্তিতে মা বলে ডাকে সন্তান যখন, শান্তি সবিরণ বহে অন্তর আকাশে। চুপ কর টিয়া, চুপ কর। কি হবে এইসব মিথ্যা কথা? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মিথ্যে কথা নয় ঠাকুমা, আমাদের হেড দিদিমণি বলেছেন মায়ের বিকল্প সংসারে হয় না, মাই হচ্ছে মানবের শ্রেষ্ঠ গুরুজন। তুমি বলছো মিথ্যে কথা? ওই সব ভালো ভালো কথা বইয়েতে লেখা হয়। ওই সব কথা যদি সত্যি হতো, পৃথিবীটা স্বর্গে পরিণত হতো। নইলে চাঁদের জন্য আমি বুকের রক্ত সমস্ত দাঁড়াই ঝরালাম। তুমি চা খেয়েছো ঠাকুমা? কে দেবে বল? কি আশ্চর্য, মা তোমাকে চা দেয়নি? আমরা যখন চা খাচ্ছি বাপি বললেন মাকে চা দিও সবিতা, মা দুদিন ধরে জ্বর, দুখানা ডোজ দিও, দিয়ে যায়নি মা? সেই কপালে কি আমি করে এসেছি রে ভাই? একটা মানুষ চলে যাবার সঙ্গে সঙ্গে আমার সুখ শান্তি সাদ আল্লাহ সব শেষ হয়ে গেল। দিন রাত কাঁদি আর ভগবানকে ডাকি, হে ঠাকুর আর কেন, এবার আমাকে মনে করো। অনেক সুখ শান্তি তো পেলাম, আরে শান্তির দরকার নেই, দরকার নেই। মা, উঠে চা বিস্কুটটা খেয়ে নিন। আমি ভেবেছিলাম আপনি যখন বড়দির ঘরে আছেন, বড়দি আপনাকে চা বিস্কুট দেবে। আপনার ছেলে বললেন মা বোধহয় চা খায়নি, তুমি দিয়ে এসো। উঠতে পারবেন আপনি? জ্বরে তো গা পুড়ে যাচ্ছে কাকিমা। আপনি চাটা খেয়ে নিন, মাথাটা ধুয়ে দেবো। ওই চা বিস্কুট খেতে নিষেধ কর কেয়া। কেন মা? 4 মাস আমার ঘরে থাকবেন, আমি চাই না এই 4 মাসের মধ্যে কেউ এসে দরদ দেখাক। আমার না হয় চা দিতে মনে নেই, আপনি তো চেয়ে নিতে পারতেন। আসলে আপনার পেটে আছে জিলেবির প্যাচ। কি বলছো বড় বৌমা? ঠিকই বলছি, দিনরাত প্যাচ করছেন, কি করে আমাকে জব্দ করবেন? অসুখ বিসুখ কি মানুষের হয় না? এই তো 2 দিন আগে আমি মাথার যন্ত্রণায় শুয়ে রইলাম, তাই বলে কি আমি চা চেয়ে খাইনি? মনটাকে একটু পরিষ্কার করুন, চেয়ে চিনতে খেলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। তোমার দেওর মাকে চা দিতে বললেন। আহারে, কত দরদ মায়ের জন্য। তা নিজের ঘরে যখন যাবেন তখন না হয় ভালো মন্দ করে খাইয়ে দিও ছোট বউ। আমার ঘরে যতদিন আছে উপযাচক হয়ে তোমাকে নাক গলাতে হবে না। চা খেলে এমন কি দোষ হবে মা? সে তুই বুঝবি না, কালি পাড়াময় রটিয়ে বেড়াবে, মাকে চাটুকু পর্যন্ত দেয় না। আমি চা খাইয়েছি মা। তোমরা কি আমাকে উপোস করিয়ে মারতে চাও? 2 দিন জ্বরে পড়ে আছি, এক ফোঁটা ওষুধ একটু পথ্য তো কেউ দিলে না। আমি কি এই সংসারে পারের জলে ভেসে এসেছি? আপনি কেন বানের জলে ভেসে আসবেন? বানের জলে ভেসে এসেছি আমরা। 12-13 বছর আপনার এই সংসারে অনেক অত্যাচার মুখ বুজে সহ্য করেছি, আর করব না। যেমন ব্যবহার করবেন আমার
কেন রে ঠাকুর? এবার আমাকে মনে করো, এবার আমাকে মনে করো। আমি যে আর সহ্য করতে পারছি না। এই চা বিস্কুট তুমি খাও ঠাকুমা, বাপি এলে তাকে আমি সব বলবো। হ্যাঁ মা, আপনি খেয়ে নিন। না মা না, এই নিয়ে একটা অশান্তি হোক আমি চাই না। যতদিন বেঁচে আছি এইভাবে নীরবে আমি সহ্য করে যাব। আমি যে ভাগের মা। আমি কখনো খেয়েছি? কোনোদিন খাওনি, আজ খাও। চিরদিন মানুষের সমান যায় না। একদিন তুমি ছিলে এই সংসারের হত্যাকর্তা বিধাতা। তোমার কথায় গোটা সংসার উঠতো আর বসতো। একটু মাথা ধরলেও ছোটাছুটি পড়ে যেত। আর আজ তুই আমার মাথায় একটু জল দিয়ে দিবি রে মা। আমার মাথাটা যেন ছেড়ে যাচ্ছে। তুই ছাড়া আর কে আছে আমার? চা খাবে না মা? না, এই অখাদ্য চা তোমাকে খেতে হবে না। বাপি আসুক, তাকে আমি সব বলবো। আজ তোমার অদৃষ্টে অশেষ দুর্গতি। মাকে শাসাবে আর বড় বৌদি এসে বিষ ঢালবে। আমি চা নিয়ে এলাম। আমাকেও 10 কথা শুনিয়ে দিয়ে গেল বড়দি। অনেক সংসারে দেখেছি ভাই ভাই আলাদা হয়, মাকে সবাই দেখে। যার ঘরে খুশি মা খেয়ে নেয়। এই বাড়িটাই দেখছি অন্যরকম। আমি বলি কি মা, তুমি কিছুদিন বড়দির বাড়ি ঘুরে এসো। সে তো তোমার পেটের মেয়ে, সে তোমার কষ্টটা বুঝবে। যাবে তো বলো, আমি গিয়ে পৌঁছে দিয়ে আসি। বলি হ্যাঁ এখন কটা বাজে? আমার হাতে ঘড়ি নেই। 9:36। আমার ঘরে এটো কাটা ড্রাই হয়ে পড়ে আছে, ঘরও মোছা হয়নি। এমনি করে আর কতদিন চালাবি? না পারলে কষ্টাকষ্টি বলে দে, আমি অন্য লোকের ব্যবস্থা করে নি। এমনি ওরা সৃষ্টি। বেলা 10টা পর্যন্ত এটো বাসন ঘরে পড়ে থাকবে। নিজে ধুয়ে নাও। কি বললি তুই? আমি ঘড়ি ধরে কাজ করতে পারবো না। হয় নিজে করো, না হয় অন্য ব্যবস্থা করো। আমার সুবিধা মতো আমি কাজ করব। যদি পোষায় আমাকে দিয়ে কাজ করাবে, আর না পোষায় অন্য ব্যবস্থা করবে। আমি কি জানি না কে তোকে কুবুদ্ধি জোগাচ্ছে? কে জোগাচ্ছে কুবুদ্ধি? আমরা ঘাসে মুখ দিয়ে চলি না, পয়সা খরচ করে লেখাপড়া শিখেছি। পেছন থেকে কলকাঠি নাড়ছে একজন, যাতে আমি জব্দ হই। কিন্তু আমাকে জব্দ করা এত সহজ নয়, বুঝলি? যে যতই তোকে কুবুদ্ধি দিই। তুই কাকে মিন করে কথাটা বললি মিলি? আর যুক্তি দিচ্ছি তোরকে? মুলজা, আমি কি কারণ নাম ধরে বলেছি? পায়ে পা দিয়ে ঝগড়া করতে এসেছে দেখ না। আমি তোর মতো ইতর নই। জানা আছে আমার। কি জানিস? কি জানিস তুই? থাক, বেশি বাড়াবাড়ি করো না, হাতে হাড়ি ভেঙে দেবো। দেখ মিলি, 10 ঘন্টা ইঁদুরকে বিড়াল হয়েছে তপস্বী। আমার সাথে লাগতে এলে আমিও ছেড়ে কথা বলবো না। কেউ আমাকে ভাবতে বলতে যে তার চোখ আমি সহ্য করবো। বড় বউ বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? এই বাড়িতে ওরও যে অধিকার, আমারও তাই। কথাটা যেন মনে রাখে। আসুক আসুক না বড় বাবু। আমি আর বিহিত যদি না করতে পারি, তুমি বা পায়ে পা দিয়ে ঝগড়া করতে এলে কেন? বারে আমাকে বলবে। তোমাকে বলেনি। আমাকে বলেনি তো? কাকে বলেছে? মাকে বলেছে। আর তুমি কথাটা নিজের গায়ে মেখে নিলে। মা আমাকে যুক্তি দিচ্ছে, আর তুমি কথাটা নিজের গায়ে
বড় ছেলেটা যখন আমার পেটে এলো মনে হয়েছিল চাঁদ আকাশে নয়, চাঁদ আমার বুকের মধ্যে। 2.5 বছর বয়সে বড় খোকার কঠিন অসুখ করেছিল। নাওয়া খাওয়া ঘুম ছিল না আমার, সারা রাত বসে বসে কেঁদেছি আর ভগবানকে ডেকেছি, হে ঈশ্বর তোমার সোনা মানিককে তুমি ভালো করে দাও, ভালো করে দাও। বুকে রক্ত দিয়ে আমি তোমারে পুজো দেব। কোথায় কোথায় হারিয়ে গেল আমার সেই সোনা মানিক? জানি না হয় কে যে আমার মনের কথা কাঁদে দুনিয়া, এমন করে ছিল একটা রাতার তার উদাস বাউল ওলামো আপনারা হঠাৎ? ওর ছোট মেয়েকে দেখতে গেছিল চৌধুরী বাড়ি থেকে। এরা চিঠি দিয়েছিল, মেয়ে পছন্দ হয়েছে, তো আপনারা আসুন। আমরা এসেছিলাম। বউ বললে চলো রাঙাদি, ছবি শ্বশুর বাড়ি একটু দেখা করে আসি। বসুন। ঠিক আছে, আমরা এক্ষুনি চলে যাব। সে কি এক্ষুনি চলে যাবেন কি? খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। আপনি কেমন আছেন বলুন? মরেও বেঁচে আছি ভাই, মনে একটু শান্তি নেই। আর বউ আমাকে কই মাছ ভাজা বাড়ছে। আর দোষ তো ওই বইয়ের নয়, দোষ আমার এই পোড়া অদৃষ্টে। স্বামী মারা গেল, ছেলের বয়স তখন মাত্র 8 বছর বয়স। সেই ছেলেকে মানুষ করলাম, লেখাপড়া শেখালাম, বিয়েও দিলাম। ছেলে মা বলতে অজ্ঞান। স্বাভাবিক। তারপর কি যে হলো, ওই ডাইনিটা ছেলের কানে যে কি ফুসমন্ত দিল, এখন বউ ছাড়া সে কিছুই বোঝে। উঠছে ছবি, বসতে ছবি, আর খেতে দাও ছবি। ছবি জানো ও 7 জন্মে। এটা বয়সে ধর্ম ভাই। মারি ছাটা আমার বয়সের ধর্মের মুখে। বয়সকাল কি আমাদের ছিল না? কোনো বেটা বেটি বলতে পারবে আদি খেতা দেখেছে কোনোদিন? শাশুড়িকে আমরা জমের মতো ভয় করতাম, হাসি মত করা তা দূরে থাক। দিনের বেলা ছায়াও মারতাম না স্বামী। যুগ বদলে গেছে ভবদি। হ্যাঁ ভাই, আমাদের যুগেও আচার ভাবও সেকালের হয়ে গেছে। এখন মেয়েরা শিক্ষা দীক্ষা পেয়ে মারি খ্যান্ডম শিক্ষার মুখে। শিক্ষা যতই বাড়ছে আর বেহায়া কোনাগুলো ততই বাড়ছে। আর ওই সিয়ানা মেয়েগুলো ওই প্যান্টুলেন পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, আর মাথার চুল ছোট করে মেম সাহেব খাচ্ছে। যা ধর্ম আর কিছুই রইল না, সেই পাপে দেশটা উচ্ছন্ন। আসবার সময় মনে হলো ছবির মাকে আমি দেখলাম। হ্যাঁ, আমিও দেখলাম। এক দাদা একটু বাসন পুকুর ঘাটে যাচ্ছিল। তা কি ব্যাপার, উনি কি আপনাদের এখানেই থাকেন? 1 মাস হলো এখানে এসেছি। বেড়াতে এসেছে বোধহয়। দেখো ভাই, আমি কারো সাথে পাঁচে থাকি না। তোমরা জিজ্ঞাসা করলে তাই
বলছি, স্বামী মারা গেছে 1 বছর আগে। ছেলেরা 4 মাস করে মাকে খেতে দিচ্ছিল। নিজের চোখে দেখেছে যে সত্যি কথা বলতে কি ওনাকে ভালোবাসে না। আর মমতা? হ্যাঁ, আপনার মমতা ভক্তি শ্রদ্ধা করে, ভালোবেসে খেতে দেয়, আর স্নান করে এলে কাপড়খানা ধুইয়ে দেয়। আর বাকি দুজন তো এই কটর বিবি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, সময় মতো চাটুকুও দেয় না শাশুড়িকে। নিজেরা দেবে না, আবার অপর কেউ দিতে আছে, তাতেও বাগড়া মারে। ওনার ভাগ্যটাই মন্দ ভবদি। সেটা কথা বলেছে লাখ কথার এক কথা। ভাগ্য মন্দ না হলে যে মেয়েকে সিঙ্গিনের মতো বুকে আংলে রেখেছিল বিয়ের পরেও, সেই মেয়ে মাকে দাসীবাদীর মতো খাটাতে পারে? ছবি তো মা অন্তর প্রাণ ছিল তো, সেই মেয়ে মাকে আজকে ঝিয়ের মতো খাটা যাচ্ছে, ভাবা যায় না। উনি বা এলেন কেন এখানে? এসেছে গায়ে পড়ি। মেয়ে বইয়ের কাছে ছিল, তারা গেছে ভারত ভ্রমণে 2 মাসের জন্য। পার্থ আর মমতাও নেই, বড় বইয়ের 4 মাসের। তা যাই কোথায় বেচারি। তাই আমার অমলকে খবর দিয়ে নিয়ে গিয়ে 2 মাসের জন্য পাঠিয়ে দিয়েছে ওনার মেজ ছেলে। আমি ভাবতে পারছি না ভবদি, যা 3 ছেলে কীর্তিমান, তার মার আজকে এত দুঃখ কেন? আর যে মেয়ের জন্য উনি প্রাণ দিতে পারতেন। আসুন আমার সঙ্গে, দেখবে আসুন নিজের চোখে। এখন কটা বাজে? 8টা বেজে গেছে। আমার পুত্রবধূ মনে হয় এই সময় ঘুম থেকে উঠে দাঁতে ব্রাশ করছে। আসুন, দেখবে আসুন। তোমাকে 1000 দিন বলেছি মা, ভোরবেলা উঠে আগে গোয়াল পরিষ্কার করবে, তারপর ঘর তো ঝাড় দিয়ে বাসন নিয়ে বেরোবে। কানেই যাচ্ছে না কথা তোমার? বেলা 10টা অবধি যদি ঘুটে দাও, বাকি কাজ করবে কখন? একটু তাড়াতাড়ি উঠতে পারো না ঘুম থেকে? আজ ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছে। বেলা হবে না? রাত 12টা অবধি যদি গেছাও, উঠবে কি করে সকাল সকাল? মহাভারত পড়ছিলাম। ওই সব ছাইপাস পরে কি যে শান্তি পাও বুঝি না। সংসারে থাকতে হলে দেবস্থার থেকে একটু নজর দিতে হয়। এতদিন বড় বৌদি মেজ বৌদির দোষ সাবধান করে শোনাতে আমাকে, এখন তো দেখছি তোমার নিজের দোষই বেশি। এমন অধর্মভঙ্গ হয়ে যাওনি, পুরো গাছটি নেড়ে 2 ভাগ করতে পারবে না। তুই কি আমার সেই ছবি? দেখো মা, পেন করো না, অসহ্য লাগে। লাগবে মায়ের বুক ফাটা হাহাকারে তো অসহ্য লাগবে। 10 মাস 10 দিন কঠোর যন্ত্রণা ভোগ করেছে। একটা মাংসের ডালাকে তিল তিল করে মানুষ করেছে। সেই ঋণ শোধ করছিস এই কটু কথা বলে, কিন্তু ভগবান আছে, ভগবান আছে। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি মা। মায়ের মনে দুঃখ দিয়ে তুইও শান্তি পাবি না। ভগবানের বিচার করবে। 2 মাস একটু শান্তি পাবো বলে এসেছিলাম, কিন্তু পেটের মেয়ে হয়ে যে শান্তি তুই দিচ্ছিস, আমি শুধু ভগবানকে জানিয়ে রাখি, হে ঈশ্বর, আমার বুকটা যেমন হাহাকার
করছে, তারাও যেন শান্তি না পায়, না শান্তি না নেই কোথাও ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা। সবাই যে আজ টাকার গোলাম, দুনিয়াটা শুধুই স্বার্থে। পরাজ ভাই সংসার পরিজন সবাই নিজের নিজে। মানুষ যে আজ আর নেই কো মানুষ, মানুষ যে আজ আর নেই কো মানুষ। দুনিয়াটা শুধুই স্বার্থে। পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের। মানুষ যে আজ আর নেই কো মানুষ, মানুষ যে আজ আর নেই কো মানুষ, মানুষ যে আজ আর নেই কো মানুষ। ও মাগো, ওরেও সর্বনাশী, মাকে ধরে তুই মারলি। বেশ করেছি, অভিশাপ দিলে আমার মার খাবে। যত কিছু বলি না তত নিয়ে বসেছো। বসে বসে একতলা করে গেলাম আমি। সিনার আসুক, 7 দিন কাজে আসেনি, একটু হাত লাগিয়েছে তাতেই ওর মান চলে গেছে। কি আমার মানিল ছবি আর কেন, আর কেন রে ঠাকুর, এবার জীবনটাকে তুই শেষ করে দে বলি না। ছেলেদের ভালোবাসা দেখলি, মেয়ের আদর সোহাগ দেখলি, বিষে বিষের আতরে দেহটাকে নীল করে দিচ্ছে। তাহলে কোন সুখের আশায় তুই বেঁচে থাকবি রে হতভাগী? মলিনাদি, তুমি মামা মানে আপনি এখানে ভাই? ছোট মেয়ের সম্বন্ধ দেখতে এসেছিলাম। রাঙাদি বললে চলবো, ছবি শ্বশুর বাড়িটা একবার দেখে যায়। আপনি তো এখানে আছেন, আমি জানতাম না ভাই। ঠিক হয়ে গেল মেয়ের সম্বন্ধ। পাকা কথা বলতে ওনারা যাবেন বললেন, কিন্তু আপনি বাড়ি ছেড়ে এখানে মেয়ের বাড়িতে? আমার ভাগ্য, আমার নিয়তি। কিন্তু আমি যে ভাগের মা, আতরের ভাষায় আমি গোসাই খানার মা। বড় ছেলে 4 মাস খাইয়ে গেছে, এবারে মেজরে পালা। গেলাম আমি সেখানে, এর মধ্যে বইয়ের ইচ্ছা হলো 2 মাস ছুটি নিয়ে ভারত ভ্রমণে যাবে। আমি দেও ঢাকনা, কোথায় যাব? ভাগাড়ে তো আর ছুঁড়ে ফেলে দিতে পারে না। হাজার হোক মা তো। তাই মেয়েকে বলল, তোর কাছে 2 মাস মাকে রাখ, আমরা বাড়ি এলে নিয়ে যাব। আপনি মমতার কাছে? হ্যাঁ ভাই, তোমার মেয়েটারই অন্তর আছে, কিন্তু ওরাও যে বাড়ি ছিল না, দক্ষিণ ভারতে বেড়াতে গেছে। বড় ছেলে আপনাকে 2 মাস রাখতে পারলো না? মা তো, পর তো নয়। সুরমা, মাঝে মাঝে বুকটা আমার হাহাকারে করে কাঁদে, কাউকে বলে বোঝাতে পারি না।
কাকে বলবো, কাকে বোঝাবো আমার এই মনের ব্যথা। বড় ছেলে শাশুড়িকে নিয়ে ভারত ভ্রমণে গেল, একটি বারও বলল না মা তুমি যাবে। আজ বউরাই সব, কিন্তু কোথায় ছিল এরা এতদিন? মাঝে মাঝে ইচ্ছা হয় চিৎকার করে বলি, তোদের মাথায় বজ্রপাত হোক, তোদের মাথায় বজ্রপাত। আবার ভাবি কাদের আমি অভিশাপ দেব, ওরা তো আমারই রক্ত, আমারই রস্তি বাচ্চা। ওরা সুখে থাক, ওরা শান্তিতে থাক, আমাকে আমাকে নাই বা দেখলো, নাই বা দেখলো। সুখ পাখিটায় ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। সুখ নামে সুখ পাখিটায় ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। সোনার শিকড় কেটে দিয়ে হায়, সে পাখি আমার রাখি সেই দাতার পায়ে হাজার কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। আপনি যাবেন আমার সঙ্গে? কোথায়? আমার বাড়িতে। কিন্তু ভাই, চোখের সামনে যে আপনার দুর্দশা দেখলাম, এর চাইতে ভিক্ষা করে খাওয়া অনেক শান্তি দিদি। ছবি আপনাকে ধাক্কা মারলো, ছি 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 ছি। পেটের মেয়ে যদি এই ব্যবহার করে। তুমি আমাকে নিয়ে যাবে সুরমা? চলুন। কিন্তু এই গোবরগুলো বালতিটা আমি নিচ্ছি দিদি, চলুন। হাত পা ধুয়ে ভুল কিসে না জেনে যাই মাসুল দিয়ে, হিসাবের শূন্য আমার মেলেনি সব হারিয়ে। ভুল কিসা জেনে যাই মাসুল দিয়ে, হিসাবের শূন্য আমার মেলেনি সব হারিয়ে। ললাট লিখন লিখে বিধাতা নাম কিনেছে রাখি সেই দাতার পায়ে হাজার প্রণাম। কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। আপনি জানেন না মাসিমা, মায়ের পেটে 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 খালি জিলিপির ব্যাগ, তাতে ইন্ধন যোগাচ্ছে আমার শাশুড়ি। আমি বেলায় ঘুম থেকে উঠি, কাজকর্ম করি না, ভালো ভালো শাড়ি পরি, স্বামীর সঙ্গে সিনেমায় যায়, হিংসে মরছে ওই দুই বুড়ি। কিন্তু তোমরা হিংসে করে করবে কি? কিন্তু মা তো ওইভাবে ঠেলে ফেলে দেওয়া তোমার একদম উচিত হয়নি। বেশ করেছি, খোঁজের একটা সীমা আছে মানুষের। কিছু হলে পেন ফেনানি, নাকে কাঁদুনি, তারপর আছে অভিশাপ। সবসময় একা একা বিড়বিড় করে কি যে বলে। মাঝে মাঝে আমার এমন হাসি পায়। কোনো বাবু ভালো মানুষের নেই, তোমারও একদিন এইরকম দশা হবে। আপনি চুপ করুন। আমি চুপ করলেও কালের চাকা তো
তো থামবে না বৌমা। প্রকৃতির নিয়মকে তুমি ধমক দিয়ে আটকাতে পারবে? বুঝতে পারছো না আজ বুড়ো মানুষ হওয়া কি জ্বালা? বুঝবে সেই দিন যেদিন আমার মতো আর তোমার মায়ের মতো নিঃসঙ্গ হবে। আপনার কথাগুলো খুবই খাঁটি। তুমি বলছো খাঁটি, আর আমার এই বাংলার চোপা আর বুঝতে পারছে না। মুখে পড়ে আর গোবর হাতে, কিন্তু গোবর এটা জানে না দুদিন পরে আমিও ঘুরতে হব, আমাকেও ঘুরতে হবে। আপনার বেয়ানকে আমি নিয়ে যাচ্ছি। নিয়ে যাচ্ছেন মানে? মানেটা তোমাকে বোঝাবো না মা, তুমি যেদিন এবারই গিন্নি হবে সেদিন তোমার অনুমতি নেব। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি। বলো থামলে থাম, তুই আর বড় মুখ করে বলিস না। মা মারি ছাট আমার মায়ের জন্য যদি এত দরদ, তাহলে রাত থাকতে উঠে গোবর ছাড়াওনি কেন? ঘর নিকানো হয়নি কেন? আর গোয়াল পরিষ্কার করা হয়নি কেন? হ্যাঁ জমের বাচ্চা, জমের বাচ্চা দিনের জন্য বেচাইটা এসেছে এখানে, তাকে তুই আদর যত্ন করবি, তাহলে তুই ছিঁড়ের কাজে লাগিয়ে তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, সেখানে গেলে ভাইয়ের বইয়েরা তোমার ঝাঁটা পেটা করবে। হ্যাঁ, বাবাও নেই আর মাও নেই, বাপের বাড়ি ভয় দেখাচ্ছে জমের বাচ্চা। আর ঘর থেকে তুই যদি এক পা বেরিয়েছিস জমের বাচ্চা, তোকে ঠ্যাং ভেঙে দেবো না চালতা মুখী। আমাকে তুই তোর মা পাসনি, আমি দজ্জাল শাশুড়ি। আমার নাম ভবতারা, কথাটা মনে রাখিস। ফের যদি গুরুজনদের ছোট বড় কথা বলতে শুনেছি, জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। 1000 দিন বলেছি বয়স্কদের সম্মান দিয়ে কথা বলবি, কানেই যাচ্ছে না বাদবিবেক। থাক ভাই, ছেলে মানুষ নয় কনকদি, মেঘে মেঘে বয়সটাও কম হয়নি। এই তো 12 পেরিয়ে 13তে পা দিল। হতচ্ছাড়ি ঠিক ওর ঠাকুমার স্বভাবটাই পেয়েছে, উচিত কথা বলাই চাই। আচ্ছা তুমিই বলো কনকদি, আমার মা কি ভাতের অভাবে তোদের বাড়িতে এসেছিল? বাড়িতে সহস্র যাতনা দিচ্ছে বইরা, তাই দুদিন একটু শান্তি পেতে এসেছিল। তোমরা কজন ভাই? আমার 5 জন দাদা আর 3 বোন। আমরা বোনেদের মধ্যে আমিই বড়। ভাইরা সকলেই রোজগেরে, বর্দা কন্ট্রাক্টর, মেজদা ডাক্তার, শেষদা পুলিশে ভালো চাকরি করে, নয়াদিল্লিতে ফরেন সার্ভিসে আছে, আর রাঙাদা বিজনেসম্যান। 5 ভাই এক সংসারে থাকে? না না না, সবাই আলাদা, যে যার বাড়ি করে নিয়েছে। প্রত্যেকের বাড়িতে টিভি আছে, ফ্রিজ আছে, কোনো কিছুরই অভাব নেই। এক কথায় বলতে গেলে আমার 5 দাদা সকলেই বড়লোক। তাহলে তোমাকে এত দুর্ভোগ পোহাতে হচ্ছে কেন? প্রত্যেক ছেলে যদি 100 কোটি টাকা দেয়। দাদারা ভালো, কিন্তু বউগুলো হচ্ছে নচ্ছার, বিশেষ করে ওই বড় বউ আর মেজ বউ, দুটোই শয়তান। মাকে দু চোখেই দেখতে পারে না। ঠিক তোমার মতো। কি বললি তুই? বল কথাটা আর একবার বল। মেরে যদি তোর হাড় মাস আলাদা করে না দিয়েছি তো বাপের বেটিই নই। হতচ্ছাড়ি যেন কালসা, জিনের ঝাঁটা সব সময় উঁচিয়ে আছে। যার ঘরে যাবে তাদের জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। আসুক তোর বাপ, আর তাকে আমি জিজ্ঞাসা করবো কি শিক্ষা দিচ্ছে মেয়েকে। লঘু গুরু জ্ঞান নেই তোমার? আছে লঘু গুরু জ্ঞান? তোমার বৌদিরা ভালো নয়,
যদি ধর্ম পরকে শেখায়। তুমি আমাকে বলছো গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করো, আমি তো তোমাদেরই দেখে শিখবো। ঠাকুমাকে তোমাদের গুরুজন না? ওরে ও কাল লাগেনি, সাপের পেটেই সাপই জন্মায় মা। তুমি যদি ভালো হতে আমিও ভালো হতাম। আমরা গাছের বীজ পুঁতে তুমি কি করে আমার প্রত্যাশা করো? হ্যাঁ, তোমার মাকে আমি বলেছি। আর কতদিন থাকবে দিদা? এবার তুমি বাড়ি চলে যাও। কেন বলেছি জানো? আমার ঠাকুমা যদি ছেলের ভাত না খেতে পারে, দিদা খাবে কোন লজ্জায়? চালতা মুখের জিভে যেন বিষ, ভাবতেও ঘেন্না হয় জোটাকে আমি পেটে। কথাটা কিন্তু অনেক দুঃখেই বলেছে কেয়া। আমি তো দেখেছি ঠাকুমা ছিল ওর প্রাণের প্রাণ। আচ্ছা তুমিই বলো কনকদি, আমি তো আমার কোটা পূরণ করে দিয়েছি। দোষ করলে মেজো ঠাকুরপো, তাদের উচিত ছিল মায়ের একটা ব্যবস্থা করে যাওয়া। মেজো বউ ভারত ভ্রমণের ঝোঁক তুললে। হঠাৎ আবার আমাকে নিয়ে টানাটানি কেন? আমি কার পাকা ধানে মই দিয়েছি? পাকা ধানে ময়দানে কেন? তোমরা গেলে ভারত ভ্রমণে, আর এদিকে মেয়ে আমাকে যা নয় তাই বলছে। শাশুড়ির দুঃখে কষ্টে মেয়ের চোখে ঘুম নেই। কেন? আমরা তো মায়ের জন্য ছবিকে টাকা দিয়ে গেছি। টাকা দিয়েছিস ছবিকে? হ্যাঁ, 2 মাসের জন্য 400 টাকা দিয়েছি যাওয়ার সময়। তাছাড়া তারও তো মা, ছবির দায়িত্ব নেই মায়ের ওপর? ছবি তোর কাছ থেকে হাত পেতে টাকা নিল? বললে তুমি বিশ্বাস করবে না বর্দি। ছবিটা এমন চামার, ওর মেজদাকে বললো 400 টাকায় 2 মাস একটা মানুষের হয় মেজদা, আরো 200 দাও। আর যদি টাকা না দাও, কাশ্মীর থেকে আমার জন্য একখানা শাল নিয়ে এসো। এমন মেয়ে আমি জীবনেও দেখিনি। শাল এনেছিস নাকি? ছবির জন্য আনিনি, একখানা কিনে এনেছি মায়ের জন্য 430 টাকা দিয়ে। এমন সুন্দর শাল দেখলে তোমার চোখ জুড়িয়ে যাবে। বাবার জন্য একখানা এনেছি, বড়দার জন্য একখানা এনেছি, আর মেজো বোনের জন্য একখানা এনেছি, ছোটদার শাশুড়ির জন্য আরো একখানা। ঠাকুমার জন্য আনুনি মেজো কাকি? না। কেন? ঠাকুমার শাল নেই? নেই তো আমি কি করব? তুমি কিনবে কেন? মেজো বাবুর তো উচিত ছিল তার জন্য একখানা শাল কিনে আনার। শ্বশুর বাড়ির সবাইয়ের জন্য কিনলেন, মায়ের কথা কি একবার কি মনে হলো না মেজো বাবু? ছোট মুখে বড় বড় কথা বলবি না কেয়া? আদরে বাদর হয়ে গেছে। দায়টা কি শুধু আমাদের? আর কারো দায় নেই? 100 বার আমার বাবার বাড়ির লোকের জন্য আনবো। মা যেন ওর একার। কিনে এনে বলতিস টাকা দাও। থাক, তোমাদের মুরদ আমার জানা আছে। শ্বশুরের শ্রাদ্ধর সময় মেজবাবু 2000 টাকা বেশি দিয়েছিল। ঠাকুরপো আর ভাসু ঠাকুর বলেছিল আমরা পরে দিয়ে দেবো। আজও দিচ্ছে, কালও দিচ্ছে। নেড়া কবার বেলতলে যায়। বুদ্ধিমানেরা টুপি একবারই পরে, বারবার পরে না। হিংসুটির কথা শুনলে কনকদি? তোমাদের সংসারটা বিচিত্র ভাই। সবাই ভালো ভালো চাকরি করে, একটাই মা, তার তো কোনো দুঃখ থাকার কথাই নয়। দুঃখ কষ্টে আছে কে বললি? 4 মাস আমি মহারানীর মর্যাদা দিয়ে রাখি, অথচ আমার নাম নেই। ছোট বউয়ের গুণ সব সময় মুখে লেগে আছে। মমতা হেনা করেছে, মমতা তেনা করেছে, মমতার মতো লক্ষ্মী মেয়ে হয় না। মমতা শাশুড়ি অন্ত প্রাণ। এইসব কথা শুনলে রাগ হবে না বলো কনকদি? ছোট কাকি ঠাকুমাকে মায়ের মতন ভালোবাসে। তুমি করো কর্তব্য। ছোট কাকির আছে আন্তরিকতা। কর্তব্য আর আন্তরিকতায় অনেক তফাৎ মা। ভালোবাসা পোষো বোঝে, তাই ঠাকুমা ছোট কাকির গুণ গায়। পেটের মেয়ে যদি এই কথা বলে কনকদি, পাড়ার লোকে তো বলবেই। কেয়ার জন্মদিনে লুচি মিষ্টি নাকি মাসিমাকে দাওনি? কি আশ্চর্য! পেট খারাপ ছিল মার, লুচি খাওয়া ডাক্তারের বারণ। নইলে এত লোকে খেলো আর
বড় নাকি 4খানা লুচি আর 2টো মিষ্টি আমি দিতে পারতাম না? জেনে শুনে তো আমি মানুষটাকে মেরে ফেলতে পারি না। মা কোথায় গো বৌদি? কেন তোমাদের বাড়িতে নেই? ছিল, কিন্তু দিন কুড়ি আগে কেলটির মার সঙ্গে চলে এসেছি। কেলটির মা? কেলটির মা কে ছবি জানো না? আমাদের বিশ্ব সুন্দরী গো। মমতার মা তোমার শ্বশুর বাড়িতে গিয়েছিল? বেয়ায়া বুঝলে করেন বৌদি, 1 নম্বরের বেয়ায়া। প্রথমের জন্য পাত্রী দেখতে গিয়েছিল আমাদের পাশের গায়ে, সেখানে কাজ সেরে নির্লজ্জের মতো আমাদের বাড়ি এলো। এসে মাকে ফুসফুস গুজগুজ করে কি যে বললে, মা অমনি কাপড় চাপড় নিয়ে তার সঙ্গে চলে গেল। তাহলে বাড়ি আসেনি? না তো। এইদিকে যে তোমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে, সে খবর কি রাখো? সর্বনাশ? এই বাড়ি কার নামে আছে জানো? কি জানি। হঠাৎ বাড়ির কথা হচ্ছে? তোমাদের নন্দায় সদরে শুনে এসেছি বাড়ি নাকি মায়ের নামে আছে, আর মা নাকি কেলটির নামে বাড়ি দানপত্র করে গেছে। কি বলছো ঠাকুরজি? হলোই বা মায়ের নামে বাড়ি, তাই বলে 1 ছেলে পাবে আর 2 ছেলে কি বানের জলে ভেসে এসেছে? দেশে আইন নেই নাকি আমরা জঙ্গলের রাজত্বে বাস করছি? ছোট বউয়ের নামে দানপত্র করে দিলে আগুন জ্বলবে, এই আমি বলে রাখলাম। কি হলো বর্দি, কিসের আগুন জ্বলবে? শোন শোন মেজো, বুড়ির কীর্তির কথা ঠাকুরজির কাছে শোন। শ্বশুর এই বাড়ি নাকি শাশুড়ির নামে করেছে, আর শাশুড়িকে তোয়াজ করে ভুলিয়ে ভালিয়ে ওই বিশ্ব সুন্দরে নিজের নামে লিখিয়ে নিয়েছে। লিখিয়ে নেয়নি, লিখিয়ে নেবে। তুমি কার কাছে শুনলে? আরে তোমাদের নন্দায় সদরে শুনে এসেছে। কার কাছে শুনে এসেছে? বাড়ি নাকি বাড়ি এসে আমাকে বললো তোমার ঘরটা থেকে গিয়ে খবরটা দিয়ে এসো, নাহলে বুড়ি হলে পথে বসিয়ে দেবে। আমি একটা কথা বলবো? বলো। ব্যাপারটা আগে ভালো করে যাচাই করে নাও, সত্যি উনি ছবির নামে বাড়িটা লিখে দিচ্ছেন কিনা। চিলে কান নিয়ে গেছে বলে চিলের পেছনে ওটার কোনো অর্থই হয় না। কানে হাত দিয়ে দেখো কানটা আছে কিনা। যুক্তিটা কিন্তু মন্দ নয়। কাকে জিজ্ঞাসা করবে? কেন আতরকে? বলবে না। তার চেয়ে বরং আতরকে ডেকে জিজ্ঞাসা করে দেখো, ও হয়তো ভেতরের অনেক কথাই জানে। আতরের সাথে আমি ঘেন্নাই কথা বলি না। হারামজাদি 1 নম্বরের নচ্ছার, এখানের সব কথা গিয়ে ওই কেলটিকে বলে, অথচ কেলটির কোনো খবরই আমাদের কাছে প্রকাশ করে না। শয়তানি কম বজ্জাত। দেখো বৌদি, বাংলায় একটা প্রবাদ আছে, যার না ধরি হাতে তার ধরি পায়। তা জানি, কিন্তু ইতরের সাথে যেচে কথা বলতে আমি পারবো না। কিন্তু ওই চালতামুখী কি বলে জানো? কি বলে? ও বলে এটা সংসার নয়, এটা একটা কসাইখানা। তাই নাকি? আর ওই বুড়ি নাকি এই সংসারের কসাইখানার মা। ইচ্ছে করে জুতিয়ে বেহায়াটার মুখ ছিঁড়ে দিই। আরে ছবি দি, তুমি ভালো আছিস? হ্যাঁ, তুমি ভালো আছো? এই কাপড়টা বুঝি ছোট বৌদি দিলে? হ্যাঁ। আতর তোকে কিন্তু দারুণ মানিয়েছে। কত দাম নিল জানিস? কি জানি বাবু, আম খাবো কারাটি গুনে কি লাভ আমার? খেলা তোর মা যে মমতার মায়ের সাথে 20 বাইশ আগে চলে গেছে, তুই জানতিস? জানবো না কেন? এদিন চলে এসেছে গিন্নিমা, আমি তো এদিনই খবর পেয়েছি। কই আমাদের বলিসনি তো? কি বলবো, কি বলবো
মাকে তার মেয়ের কাছে। মাকে ঝিয়ার অদম করে রেখেছিল ওই মেয়ে। বাসন মাজা, গোয়াল পরিষ্কার করা, ঘর মোছা সব কাজই মেয়ে মাকে দিয়ে করাতো। কে কুবুদ্ধি দিচ্ছে এইসব কথা? কোন চালতা মুখে জমের বাচ্চা বলেছে? আমি মাকে ঝিয়ের মতো বলি না। তুই তার নাম বল, আমি তার মুখে দুটো লাথি মেরে আসি। বলেছে তোমার শাশুড়ি? হ্যাঁ। তুমি সত্যি করে বলো তো, মাকে মারোনি তুমি? শাশুড়ি সব বানানো কথা। যাই বাড়িতে শয়তানিকে আমি যদি কই কথা না ভাবতে পারি, এত বড় মিথ্যাবাদী খুব ভাড়াতে ওরে। আমি লেখাপড়া শিখেছি, মাকে কি জিনিস আমি জানবো না? এই পৃথিবীতে মায়ের বিকল্প কিছু আছে নাকি? ওসব কথা বাদ দাও। শোনা, তোর এই বাড়ির সম্বন্ধে কোনো কথা কি তোর কানে এসেছে? আসবে না কেন? কি কথা শুনেছিস বল না। মাকে আনতে গিয়েছিল। মা বলেছে। কি বলেছে? মা বলেছে ওই কসাইখানায় আমি আর ছাড়বো না। কি? আমাদের সংসারটা কসাইখানা? মা বলেছে। এই সংসার নামক কসাইখানার মায়েরা প্রতিনিয়তই বলি হচ্ছে। আর ছেলেরা, মেয়েরা, ছেলের বউয়েরা নিজেদের খুশি মতন মাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছে। অবিরাম রক্ত ঝরছে, নিহত হচ্ছে স্নেহ, মায়া, মমতা, মায়ের হৃৎপিণ্ড। কিন্তু সর্বসহায় হরিণটির মতন নীরবে সহ্য করে চলেছেন মা। মাগো হিমালয় হয়ে তুমি শিয়ারে থাকো, কত ঝড়ের আঘাত থেকে হাবিয়ে রাখো। মাগো হিমালয় হয়ে তুমি শিয়ারে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। ও গো মমতাময়ী তুমি দুহাত ভরে আয় বাছা বলে কোলে কোলে নিলে। তুমি মা আমাকে, তুমি মা আমাকে, তুমি মা আমাকে। ছোট বৌদি। ছেলে বড় হয়, মা তার বিয়ে দিয়ে বউ ঘরে নিয়ে আসে। যৌবনের স্বাভাবিক ধর্মে ধীরে ধীরে সন্তান দূরে সরে যায়, মায়ের বুক শূন্য হয়ে যায়। সে তখন আশ্রয় নিতে চায় নাতি নাতনিদের মধ্যে, তৃপ্তি পেতে যায়, শান্তি পেতে যায়। তাতেও আমরা বাদশাহী। সন্তানকে দূরে পাঠিয়ে দিই তার উজ্জ্বল ভবিষ্যৎ সুদীর করবার জন্য। চোরা বালিতে মায়ের মনটা তলিয়ে যেতে থাকে, তার বুক ভরা শুধু নিরুচ্ছ্বাস আর হাহাকার। মা কি বল? মা মৃত্যু সজ্জায়। একটু আগে বাবা এসে তোমার ছোটদাকে বলে গেল, যদি শেষ দেখা দেখতে চাও তাড়াতাড়ি চলে এসো, তোমাদের মা হয়তো আর বাঁচবে না। রাজার পঙ্খী ওইরা গেলে রাজা নতুন পঙ্খী বাঁধে। দুঃখের পঙ্খী ওইরা গেলে দুঃখী, দুঃখের পঙ্খী ওইরা গেলে দুঃখী শূন্য খাঁচায় কান্দে রে। রাজার পঙ্খী ওইরা গেলে রাজা নতুন পঙ্খী বাঁধে। রাজার পঙ্খী ওইরা গেলে রাজা নতুন পঙ্খী বাঁধে। রাজার পঙ্খী ওইরা গেলে রাজা নতুন পঙ্খী বাঁধে। না মাসিমা, এই অবস্থায় আপনাকে আমরা ছেড়ে দিতে পারি না। তাছাড়া এখানে বড় ডাক্তার দেখছেন,
জামাইবাবু নিজেও আপ্রাণ চেষ্টা করছেন। তাছাড়া বাড়ি গিয়ে আপনি করবেনটা কি? তবে যদি বলেন আপনার সেবা শুশ্রূষাটা ঠিক মতো হচ্ছে না। না মা, তোমরা আমার জন্য যা করলে আমার আপন জনেরাও তা করে না। আমাকে নিয়ে তোমরা বিব্রত হচ্ছ। কি বলছেন দিদি? আমরা কেন বিব্রত হব? তবে হ্যাঁ, আমরা তো গরিব। সুরমা, গরিবের মধ্যে যে আন্তরিকতার পরিচয় আমি পেলাম, আমার সচ্ছল অবস্থার ছেলেদের মধ্যে তা যদি আমি দেখতে পেতাম, নিজেকে আমি ধন্য মনে করতাম।